হচ্ছে আগে আমরা লিখতাম হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে, তার পরিবর্তে সি প্লাস প্লাস এ লিখি সি আউট এর মধ্যে। যদি এটা নাও লিখতে চান আপনারা এখানে প্রিন্টএফ ও ইউজ করতে আমরা পারি। প্রিন্টএফ এর মধ্যে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আসলে এটা সেট করা হলো। তো এই যে জায়গাটা, এই জায়গায় যদি একটু খেয়াল করেন, রিটার্ন 0 থেকে শুরু করে বাকি সবকিছু আগের মতোই, জাস্ট সি এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে কি এই হেডার ফাইলের নামটা, নতুন যে সেন্টেন্সটা অ্যাড হয়েছে ইউজিং নেম এসটিডি, এবং ফাইনালি এর সাথে অ্যাড হয়েছে হচ্ছে এই যে প্রিন্টএফ আমরা ইউজ করতে পারি, বা প্রিন্টএফ এর পরিবর্তে আমরা চাইলে এখানে কমেন্ট আউট করে রাখি। এই সি এর জন্য একটা ফাংশন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডটাও যদি এই সি আউট, যেটা সি আউট কেও ইউজ করতে পারি। তো এই যে টোটাল ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের মেইনলি মেজর চেঞ্জ। তো এইটুকু চেঞ্জ যদি হয়, তাহলে যদি আমরা এটা ভিতরে খেয়াল করি, হ্যালো ওয়ার্ল্ড এর বাইরে যদি আমরা ইয়ে করি, ইফ 6 is greater than 5, ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিলাম এবং এই কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলে আমরা যদি প্রিন্ট করতে চাই যে printf the condition is true, মানে এই শর্তটা সত্যি হইলে এই লাইনটা আসবে, আর যদি না হয় তাহলে আমরা এলস এর ভিতরে লিখে দিলাম printf the condition is false। এই যে ইফ বা এলস যাই বলি থাকি না কেন, সেই যদি এই ইফ এবং এই যে এলস যেটাই আমরা ইউজ করি না কেন, এটা যদি আমরা রান করি, তাহলে দেখতে পারবো দ্য কন্ডিশন ইজ ট্রু, এটা আউটপুট আসতেছে দ্য হ্যালো ওয়ার্ল্ড এন্ড দ্য কন্ডিশন ইজ ট্রু, মানে আলটিমেটলি এখানে আমরা একটা, এই যে এই লাইনটা আমরা আসলে এখানে ব্যাকস্ল্যাশ এন দিই। ব্যাকস্ল্যাশ এন মানে কি, ওই যে নতুন লাইনে আসবে, এই জন্য আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে দুইটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড আর দ্য ইফ এর যে ব্যাপারটা, এটা রান করছে। এটা তাহলে কেন দেখালো? ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই হেডার ফাইলটা চেঞ্জ করি আর এইখানে এই নেম স্পেস হিস্ট্রি এটা ডিক্লেয়ার করি, তাহলে হচ্ছে বাই নেম স্পেস ডিক্লেয়ার করি, এর ভিতরের যে জিনিসপত্রগুলো আছে এইগুলা সেম অ্যাজ হচ্ছে আমাদের সি এর, সেম অ্যাজ পুরো সি। যদি আমরা এখানে ফর লুপের কাজ করতে চাই, যেমন ফর লুপ থেকে আমি 1 থেকে 10 প্রিন্ট করবো, ফর ইন্টিজার I equal 0 by 1, I less than or equal 10, I প্লাস প্লাস, এটা যদি দেই এবং এইখানে যদি হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দেই প্রত্যেকটা i এর ভ্যালু, তাহলে দেখতে পারবেন যে এখানে ফর লুপটাও ইজিলি চলতেছে। আমরা জাস্ট এটা একটু দেখি যে ফর লুপ ঠিকভাবে চলে কিনা। তো যদি খেয়াল করেন, যে ফর লুপের এটাও যদি রান করি, তাহলে দেখেন আলটিমেটলি এই যে প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি আছে, ইফ কন্ডিশন লিখলাম, কন্ডিশনটা আছে, তারপরে 1 থেকে, এখানে একটা আগের লাইনে প্রিন্ট হয়েছে যদিও, 1 থেকে 10 পর্যন্ত তাই প্রিন্ট করতে। যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা দেখছি এতদিন, দ্যাট মিনস আমরা যদি সি প্লাস প্লাস এর এই ইনপুটকে একদম এই ফর লুপ অ্যারে এই পর্যন্ত দেখি, এইখানে আমরা যদি হেডারের নামটা চেঞ্জ করি এবং ইউজিং নেম স্পেস std এই দুটা ইউজ করি, তাহলে সি এর আর সি প্লাস প্লাস এর যে কোড, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি স্যার আমরা? হ্যালো, জি স্যার। তাহলে সি এর যে বেসিক কাজগুলো করছি সেটা যদি আমি সি প্লাস প্লাস থেকে করতে চাই, সেটা আমি হচ্ছে জাস্ট হেডার ফাইলের নামটা সি প্লাস প্লাস এর মধ্যে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে একটু খেয়াল করুন, এইখানে যদি ফাইলের নামটা দেখেন, এটা কিন্তু ফাইলের নামটা অবশ্যই যখন সেভ করছে মেইন ডট সিপিপি নামে সেভ করা আছে। তো আমাদের যেই নামে ফাইল সেভ করি না কেন, তার শেষে ডট সিপিপি দিতে হবে, যেটা সি এর ক্ষেত্রে দিতাম ডট সি, মানে সি এর ক্ষেত্রে এক্সটেনশনটা হচ্ছে ডট সি, আর ইয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে
সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এক্সটেনশনটা হবে ডট সিপিপি, আর আগে ছিল stdio ডট এইচ, আর এখানে হচ্ছে আইও স্ট্রিম, মানে হেডার ফাইলের নামটা চেঞ্জ হয়েছে। এইখানে আমরা অ্যাড করছি ইউজিং নেম স্পেস std, মানে নেম স্পেস ডিক্লেয়ার করা যেটাকে বলে। আর এছাড়া ভিতরে মানে মেইন ফাংশন বা মেইন ফাংশনের ভিতরে যা আছে এখানে কোনো কিছু আর চেঞ্জ হচ্ছে না, এটা সেম অ্যাজ ইট ইজ আছে। প্রথমে সি প্লাস প্লাস এর আমরা আসলে মেইনলি কি দেখবো, সি প্লাস প্লাস এর এই যে ফাংশন প্যারামিটার, ঠিক আছে, এই দুইটা টপিক আবার ওই সি এর মতোই সেম। মেইনলি আমরা দেখবো এই যে সি প্লাস প্লাস এর এই যে ওপি সেকশনটা, মানে আমরা বলছিলাম যে সি প্লাস প্লাস হচ্ছে সি এর একটা এক্সটেনশন। এক্সটেনশন কেন, যে সিটা যা আছে সেটা তো আছে সি প্লাস প্লাস এর মধ্যে, সাথে সি প্লাস প্লাস এর সাথে সি এর সাথে সি প্লাস প্লাস এ একটা নতুন কনসেপ্ট অ্যাড করা হয়েছে যেটাকে বলা হয় ওওপি। ওওপি যদি ফুল ফর্ম বলি সেটা হচ্ছে, এটাকে বলা হয় ওওপি, যার ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা তিনটা টপিক দেখব। একটা হচ্ছে বেসিক্স অফ ওওপি, দুই নম্বরে হচ্ছে ক্লাস অবজেক্ট, তিন নম্বরে হচ্ছে পলিমরফিজম, আর চার নম্বরে হচ্ছে ইনহেরিটেন্স। এইটা হচ্ছে আমাদের টোটাল, যদি বলি এইটুকু জিনিসপত্র আমাদের বাকি আছে। এর ভিতরে এই দুইটা জিনিস আমরা আজকে দেখব। এরপরে ফিজিক্যাল ক্লাস হচ্ছে পলিমরফিজম আর ইনহেরিটেন্স। তো এইটুকু হলে আমাদের সিলেবাসে অল ওভার কমপ্লিট। বুঝতে পারছেন তাহলে এই মানে কি বাকি আছে বা কি পড়বো। তো সি এর সাথে সি প্লাস প্লাস এর এর আগে এই যে কনসেপ্ট গুলো দেখলাম এইগুলা সেম, শুধুমাত্র ফাইলের নামের এক্সটেনশন ডট সিপিপি হবে। আগে যেখানে আমরা হচ্ছে স্টুডিও ডট এইচ লিখতাম, এর পরিবর্তে এখানে আমরা সবচেয়ে ভালো হচ্ছে আইও স্ট্রিমও লিখতে পারি, অথবা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে একটু লিখে দেই, আমরা হেডার হিসাবে এটাকে ইউজ করতে পারি বিট স্ল্যাশ stdc++ ডট এইচ। এই যে হেডার ফাইলটা আছে এইটা আমরা ইউজ করতে পারি। নরমালি এইটা হেডার ফাইল হিসেবে ইউজ করলে অন্য কোনো হেডার ফাইল আর দরকার হয়। সি প্লাস প্লাস এর সবচেয়ে পাওয়ারফুল যে হেডার ফাইল সেটা হচ্ছে bish/stdc++ সো এইটার মধ্যে এই একটা হেডার ফাইল যদি আমরা জানি তাহলে সি তে আর সি প্লাস প্লাস এ নতুন কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় না। সো এই যে আমরা হেডার ফাইল অ্যাড করলাম, নেম স্পেস ডিক্লেয়ার করলাম, এরপরে হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে বিভিন্ন কাজ করতেছি, যেটা আসলে প্রিন্টএফ, স্ক্যানএফ, ইফএলস, লুপ, ফর লুপ যেটা বললাম, অ্যারে কিংবা ফাংশন, এই যা যা আমরা পড়ছি সিতে, এই জিনিসগুলো একদম সেম, এখানে কোনো পার্থক্য নেই। এখন আমরা যদি একটু এই জায়গাটা খেয়াল করি, এর বাইরে এটা হচ্ছে যে আমরা যদি এরপরের যে কনসেপ্টটা আছে সি প্লাস প্লাস এ এক্সট্রা যেটা সিতে ছিল না, এটাকে বলা হয় ক্লাস আর অবজেক্ট, বা যেটা কনসেপ্টটাকে একসাথে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেহেতু আমরা বললাম বা বুঝলাম যে নামটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সো এই জায়গা থেকে দুইটা ওয়ার্ড খুবই জরুরি, সেটা হচ্ছে ক্লাস আর অবজেক্ট। তো আমরা একটু দেখি। যেমন ধরেন এখানে বলা আছে যে সি প্লাস প্লাস ইজ এ ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, মানে এটা আসলে হ্যাঁ, একই প্রোগ্রাম আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, যেমন ম্যাক, কিংবা আমি চাইলে এটা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবো, যেটা হচ্ছে একই প্রোগ্রামকে আমরা যদি একের অধিক অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি বা সিস্টেম ইউজ করতে পারি তখন এটাকে ক্রস প্ল্যাটফর্ম বলা হয়। সো এই ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন হওয়ার দরুন আমরা এটা খুবই মানে সি এর চেয়ে সি প্লাস প্লাস বেশি ইউজ হয়। আমরা যদি একটু এরপরের টপিকটাতে যাই, এখানে যদি নরমালি একটু খেয়াল করেন, আচ্ছা আমরা যে জিনিসগুলো দেখতেছিলাম ওই বেসিকটাই আছে, আমরা একটু
ইয়াতে যাই, ওপির যে কনসেপ্টটা, ওপির ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। সি প্লাস প্লাসে সি এর যা ছিল ওইটা অ্যাড করা, ওইটা তো আছেই, এর সাথে যেটা এক্সট্রা বা যেই এর সাথে যে আইডিওলজিটা বা যে টপিকটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আমরা প্রথমে বলি, তাহলে প্রথম দুইটা আসে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে এটা এখানে যা করব সবকিছু অবজেক্টকে ফোকাস করব। তো অবজেক্টকে ফোকাস করে যদি আমরা সবকিছু করতে যাই, তার মধ্যে প্রথম বুঝতে হবে এই অবজেক্ট কি, এবং এর সাথে আরো একটা ওয়ার্ড চলে আসে, সেটাকে বলি হচ্ছে আমরা ক্লাস। তো যেমন ধরেন আমরা যে ফল খাই, বা আমাদের যদি আমরা বলি বাইক, বাইক একটা ক্লাস, মানে ক্লাস কি একটা ধরনের টাইপ। যেমন ধরুন বাইক বলতে কিন্তু স্পেসিফিক কোনো কোম্পানির মোটরসাইকেলকে আমরা বুঝি না, বা আমরা যদি মোটরসাইকেল বলি, মোটরসাইকেল মানে হচ্ছে এমন একটা মেশিন যার আসলে দুইটা টায়ার বা চাকা থাকে, এবং এর সাথে একটা ইঞ্জিন আছে, এবং এই ইঞ্জিনটা বিভিন্ন ধরনের হতে পারে, পেট্রোল দিয়ে চলতে পারে, অকটেন দিয়ে চলতে পারে, বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল হতে পারে। তখন যখনই বিভিন্ন কোম্পানির ব্যাপার চলে আসে, তখন এটা একটা স্পেসিফিক নাম থাকে। আমরা বলতে পারি হোন্ডার মোটরসাইকেল, হোন্ডার মোটরসাইকেল একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আবার আমরা বলতে পারি হচ্ছে ধরেন রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। বাট একটা ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এই যে জিনিসটা, যে আমরা যেটা মোটরসাইকেল বললাম, এই মোটরসাইকেলের ব্যাপারটা হচ্ছে যে মোটরসাইকেলটা একটা ক্লাস, মানে এর আসলে কিছু বৈশিষ্ট্য থাকবে। আর যখনই আমরা বিভিন্ন নির্দিষ্ট করে বলবো যে মোটরসাইকেল ধরেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক, এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক হচ্ছে একটা অবজেক্ট। মানে এই মোটরসাইকেল আর এক ধরনের একটা মোটরসাইকেল হতে পারে, ধরেন হিরো হোন্ডা স্প্লেন্ডার। এই যে তাহলে আমরা আলটিমেটলি বুঝতে চাইতেছি একটা নির্দিষ্ট ক্লাস, মানে যদি আপনি বলেন হিরো হোন্ডা স্প্লেন্ডার, এটা কিন্তু অবশ্যই একটা টাইপ বিলং করে। সেটা কি? এটা একটা মোটরসাইকেল। তো একটা মোটরসাইকেলের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তার ভিতরে আছে। দ্যাটস হোয়াই আমরা স্প্লেন্ডারকে একটা মোটরসাইকেল বলতেছি। যেমন এখানে যদি খেয়াল করেন ক্লাস, ক্লাসের নাম বলছে ফ্রুট। মানে ফ্রুট বলতে আমরা বুঝি ফল, ফলাদি যেটা। তো ফ্রুটের কি আসলে কোনো নির্দিষ্ট টাইপ আছে? তো এই যে নির্দিষ্ট কোনো টাইপ নাই, এর ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই যে ফ্রুট বলতে আমরা কি বুঝি? যেটা আসলে নির্দিষ্ট একটা পুষ্টিগুণ আছে, বা নির্দিষ্ট কিছু পারপোজ সার্ভ করে, যেটাকে আমরা একসাথে বলতেছি ফ্রুট। যদি আমরা ফ্রুটের অবজেক্ট গুলো দেখি, এটা হচ্ছে আপেল, ব্যানানা, ম্যাঙ্গো, এগুলো এক একটা অবজেক্ট কার, এই ফ্রুট ক্লাসের। তাহলে এই যে ফ্রুট ক্লাসের অবজেক্ট হইল, আলটিমেটলি দেখেন ফ্রুট বা ফল বলতে কারো কিন্তু পৃথিবীতে অস্তিত্ব নেই। ফলের বিভিন্ন টাইপ আছে। তো ফলের কি আছে? যেমন অ্যাপেল, এটা এক ধরনের ফল। বানানা, এটাও এক ধরনের ফল। তাহলে এখানে একটা সম্পর্ক আছে। সেটা কি? ফল বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইপ, যেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বা সি প্রোগ্রামিং এর সি প্লাস প্লাস এর ভাষায় বলতেছি ক্লাস। আর অবজেক্ট কি? ওই নির্দিষ্ট ক্লাসের বা নির্দিষ্ট টাইপের একটা বস্তু। ফ্রুট বলতে কোনো কিছুর কিন্তু অস্তিত্ব নেই। অস্তিত্ব আসলে আছে, যেটা এই ফ্রুট ক্লাসের নির্দিষ্ট যে বস্তুটা, তার আসলে একটা অস্তিত্ব আছে। তো আমরা যদি এখানে এই যে যেমন আরেকটা যদি দেখি যে কার, মানে গাড়ি, এটা একটা ক্লাস বা একটা টাইপ। আর অবজেক্ট কি? এক ধরনের গাড়ি হচ্ছে ভলভো, একটা হচ্ছে অডি, একটা হচ্ছে টয়োটা। এবং টয়োটা কি? টয়োটার গাড়ি হচ্ছে সেডান ক্লাস, বা নরমাল যেটা আমরা বলি 4 সিটার গাড়ি, যেটা 4 সিটার যে গাড়িগুলো, সেগুলোকে আমরা বলে থাকি নরমালি একটা টয়োটা গাড়ি। নরমালি এরকম হয়। তো টয়োটার ক্ষেত্রে কি হয় যে এর একটা নির্দিষ্ট টায়ারের সাইজ আছে। এর ইঞ্জিনটা ধরেন ফুয়েল ইঞ্জিন। আবার যেটা হচ্ছে আমরা বললাম অডি, অডিটা হলো কি? অডির সিট কোয়ালিটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। তাই ইঞ্জিনের আলাদা একটা টাইপ আছে। তো এই যে কনসেপ্ট গুলো আছে, এখানে যদি আমরা আরেকটা একদম ফাইনালি ক্লোজিং টাইম, সেক্ষেত্রে কি হচ্ছে, এই যেটা একটা নির্দিষ্ট টাইপ, সেটাকে আমরা বলতেছি একটা ক্লাস। ওই নির্দিষ্ট টাইপের যেই বিভিন্ন ইনস্ট্যান্স বা যেটা আমরা দেখতে পারি, সেটাকে আমরা বলে হচ্ছে অবজেক্ট। যেমন মোটরসাইকেলের অবজেক্ট কি? হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেলের
অবজেক্টিভ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অবজেক্টিভ ধরেন হচ্ছে আপনার পালসার 150। তো যখন আমি মোটরসাইকেল বলতেছি তখন কিন্তু এর কোনো অস্তিত্ব নাই। মোটরসাইকেল বলতে আমরা বুঝি যার ২ টা চাকা থাকবে, যে আসলে তেল বা কোন একটা ফুয়েল থেকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে বা মুভ করতে পারবে। তো এই যে টোটাল ব্যাপারটা, এই টোটাল ব্যাপারটাকে সি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে একসাথে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যদি এটাকে আমি প্রোগ্রামিং এর ভাষায় চিন্তা করি, তাহলে আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, উত্তর ইউনিভার্সিটিতে হচ্ছে আপনাদের জন্য একটা ক্লাস ক্রিয়েট করা আছে এবং ক্লাসটার নাম কি? ক্লাস হচ্ছে স্টুডেন্ট। এবং স্টুডেন্ট হিসেবে আপনার কিছু বৈশিষ্ট্য থাকে বা ভেরিয়েবল থাকে, যেমন ইন্টিজার টাইপের একটা বৈশিষ্ট্য হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। ঠিক আছে? আবার আপনার ফ্লোট টাইপের একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে সিজিপি। ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল থাকে, যেটা হচ্ছে আপনার পেমেন্ট, মানে আপনি কত টাকা দিচ্ছেন বা আপনার কাছে কত টাকা পায়। আবার দেখেন এইখানে ইন্টিজার ফ্লোট টাইপের একটা মেথড আছে বা ফাংশন যেটাকে বলি, সেটা হচ্ছে ক্যালকুলেশন, যেটাকে আমরা বলতে পারি রেজাল্ট ক্যালকুলেশন। খুব ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন আশা করি। তো আরো একটা যদি আমরা রাখি, সেটা হচ্ছে ফ্লোট পেমেন্ট ক্যালকুলেশন। তো এই যে ২ টা ব্যাপার বা ২ টা মেথড, এখন যদি একটু খেয়াল করেন, আপনি যখনই ভর্তি হইতেছেন এরকম একটা ক্লাস বানায় রাখা আছে। যখনই নতুন একজন স্টুডেন্ট ভর্তি হয়, সে আসলে এই ক্লাসের একটা অবজেক্ট। যেমন যখন আপনি একটা স্টুডেন্ট হিসেবে ভর্তি হন, তখন কিন্তু আপনার সাথে, সাথে আপনাকে একটা স্টুডেন্ট আইডি অ্যাসাইন করে দেয়। রাইট? কারণ স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে মাস্টার। হুম, তো আপনাকে এই লাইনটা লেখার মানে হচ্ছে আপনি এই স্টুডেন্টের একজন নতুন প্রতিনিধি তৈরি হলো, যেটাকে আমরা বলতেছি, যার নাম হচ্ছে মাসুম। তো এই যে লাইনটা লিখছি, এই লাইনটার মানে হচ্ছে আমি একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট প্রিপেয়ার করছি। সো এই যে অবজেক্টটা প্রিপেয়ার করছি, এই অবজেক্টটা কেন প্রিপেয়ার করছি? এখন এইটা যদি করি, তারপরের কাজে হচ্ছে আমরা এরকম লিখবো মাসুম ডট স্টুডেন্ট আইডি। একটু পরে ক্লিয়ার হয়ে যাবে স্যার। হচ্ছে ধরেন ৫০১ কথার কথা। মাসুম ডট পেমেন্ট হচ্ছে কত? ধরেন ১২,০০০ টাকা মাসুম পেমেন্ট করছে। তো মাসুম ডট সিজিপিএ এটা হচ্ছে ধরেন 0.00, যেহেতু মাসুম ভর্তি হয়েছে। তো এরপরে যখনই আমি কল করবো মাসুম ডট রেজাল্ট ক্যালকুলেশন। তো এই যে ফাংশনটা রেজাল্ট ক্যালকুলেশন, এর কাজ হচ্ছে রেজাল্ট ক্যালকুলেট করা। এই ফাংশনটা কিন্তু আমি একবারই লিখছি। এর ভিতরে সব ওয়ে লেখা আছে কিভাবে রেজাল্ট ক্যালকুলেশন হবে যেকোনো কারো। যখন মাসুম হচ্ছে মাসুমের পোর্টালে গিয়ে আমরা রেজাল্ট ক্যালকুলেশন বা রেজাল্ট দেখতে চাই, তাহলে তখন আমার কাছে কার রেজাল্ট আছে? মাসুমেরটা। যদি হচ্ছে মাসুম ডট পেমেন্ট ক্যালকুলেশন দেখতে চাই, মানে আপনারা যেটা দেখতে পান সেটা হচ্ছে যে আপনি যদি আপনার অনলাইন পোর্টালে বা সিস্টেমে লগ ইন করেন এবং পেমেন্ট দেখতে চান বা পেমেন্ট ডিটেলস দেখতে চান, তাহলে আপনি কিন্তু আপনার পেমেন্ট ডিটেলসই দেখতে চান। এখন আপনাদের ব্যাচে ধরেন উত্তর ইউনিভার্সিটি ২০০ স্টুডেন্ট। তো এই ২০০ স্টুডেন্টের জন্য কি আলাদা, আলাদা ফাংশন বা প্রোগ্রাম লিখছে? বলেন তো? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের জন্য কি ইন্ডিভিজুয়াল ভাবে এই পেমেন্ট ক্যালকুলেশন বা আপনার রেজাল্ট ক্যালকুলেশন করার জন্য ফাংশন লিখছে? জি না না স্যার। স্যার। ইউনিভার্সিটি একটা সিস্টেম বা এরকম একটা ক্লাস বানায় রাখছে। যখনই নতুন একজন স্টুডেন্ট আসে, তাকে নতুন একটা এরকম অবজেক্ট প্রিপেয়ার করে।
তো এই অবজেক্টের ব্যাপার কি, অবজেক্টের ব্যাপার হচ্ছে যখনই এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট আপনি, এর মানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসের যা যা বৈশিষ্ট্য আছে এইগুলো আপনার মধ্যে থাকবে। যেমন আপনি যদি সরি স্যার, আমি একটু মিউটেড ছিলাম। তো এই যেটা আমরা বলতেছিলাম যে এই যে ক্লাসের কথা বললাম, এই ক্লাস তাহলে ব্যাপারটা কি খেয়াল করে, আপনার জন্য স্টুডেন্ট হিসেবে একটা ক্লাস তৈরি করা হয়েছে এবং আমি যে এক্সাম্পল আপনাদের দিচ্ছি এর সাথে একটা এই যে অবজেক্ট বানাই, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো এই যে আমরা বলতেছিলাম যে আমাদের যদি যে আমরা মানে যদি হচ্ছে এই অবজেক্ট প্রিপেয়ার করি, অবজেক্ট প্রিপেয়ার হয়, সেই ক্ষেত্রে আলটিমেট ব্যাপারটা কি, আপনাদের এই আমি বললাম না যে স্টুডেন্ট নামে একটা অবজেক্ট প্রিপেয়ার করতেছে, আপনি যখনই ভার্সিটিতে ভর্তি হন তখন একটা আইডি দিয়ে দেয় না? কেন সেই আইডিটা দিয়ে দেয়? কারণ হচ্ছে এই যে হচ্ছে আপনাদের যেই অবজেক্ট হিসাবে আপনার আইডিটা দিয়ে দেওয়া হয়, এই জন্য আপনি যেইখানেই যান আপনার পেমেন্ট সেকশনে যায় আপনি বলেন কি যে আমার আইডি এত, তারপরে বলে না যে আপনার হচ্ছে এত টাকা বিল হয়ে এত টাকা পাওয়া আছে বা এত টাকা পেমেন্ট করার পরে আছে বা এত টাকা পেমেন্ট করতে হবে। সেই যে পেমেন্ট ইনফরমেশন সে আসলে জাস্ট কি করে, আপনার আইডি সিস্টেমের মধ্যে এন্ট্রি দিয়ে ক্লিক করে, সাথে সাথে পিছনে মানে ওই সফটওয়্যারের ভিতরে আপনার আইডি ডট পেমেন্ট ক্যালকুলেশন ফাংশনটা কল হয়ে যায়। তাহলে পেমেন্ট ক্যালকুলেশনটাকে আমি বারবার করছি না, পেমেন্ট ক্যালকুলেশন লিখছি হচ্ছে আমরা একবারই একটা জায়গায়। সো একটা জায়গায় যখন আমরা লিখছি, ঠিক আছে, একটা জায়গায় যখন আমরা লিখছি তখন আলটিমেটলি কি হয়েছে, তখন আলটিমেটলি হচ্ছে ওই যা কিছু আছে ওই একটা ফাংশনের ভিতরে যখন আপনার নাম পাঠায় দেই তখন ওই কাজটা হয়। এখন আপনারা জাস্ট ছোট্ট একটা জিনিস বুঝাই তাহলে বুঝতে পারবেন এটার গুরুত্ব কি। তাহলে এখন দেখেন এরকম একটা ক্লাস বানায় পুরো আপনার 20,000 30,000 স্টুডেন্টের টোটাল সিস্টেম বানানোর জন্য তারা কাজ করতেছে। তাহলে এখন আপনি বলেন 20,000 জনের জন্য কি আলাদা আলাদা প্রোগ্রাম লেখার চেয়ে যদি একটা প্রোগ্রাম এভাবে লিখে যদি আমি কাজটা করতে পারি বা কাজটা চালাইতে পারি তাহলে কি এটাই ভালো না? জি স্যার। তো এইখানে যদি আরেকটা আপনার প্রবলেম হইতে পারে, আপনি বুঝতে একটু কষ্ট হইতে পারে যে স্যার এই যে বললেন পেমেন্ট ক্যালকুলেশন একটা ফাংশনের মাধ্যমেই করে, এখন এই যে একটা ফাংশনের মধ্যেই পেমেন্ট ক্যালকুলেশন করতেছে তারা, তাহলে স্যার আমার যদি ওয়েবার 20% হয়, আমার বন্ধুর যদি ওয়েবার 60% হয়, তাহলে তারা এটা ক্যালকুলেশন করবে কিভাবে? এই যে ব্যাপারটা জাস্ট এইটুকু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। এইখানে ওয়েবার ক্যালকুলেশন করার জন্য ধরেন এরকম লিখে রাখলাম ইন্টিজার নামে একটা নতুন ভেরিয়েবল যার নাম হচ্ছে ওয়েবার। আপনি যেহেতু 40 হচ্ছে আপনার 40% ওয়েবার পাইছেন তাহলে লিখে রাখলাম 40। আর যখনই আমি এই যে ধরেন সরি এখানে না, এখানে জাস্ট একটা ভেরিয়েবল থাকবে ওয়েবার। এখন
আপনার ক্ষেত্রে এই যে মাসুমের জন্য তাহলে এখানে কি সেট করব, মাসুম ডট ওয়েবার ইকুয়াল 40। তাহলে মাসুমের ওয়েবার যখনই 40 সেট করে দিব তখন এই রেজাল্ট ক্যালকুলেশনের পেমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে টোটাল পেমেন্টের সাথে সে কত পার্সেন্ট ওয়েভ করে দিবে, 40%। যখন আমি ধরেন আর একটা নতুন স্টুডেন্ট বানাইতেছি, স্টুডেন্ট ক্লাসে নতুন একজন স্টুডেন্ট আসছে যার নাম হচ্ছে আবির, আবির ইকুয়াল নিউ, ভুল লিখছিলাম, এখানে মাসুম হবে না, এখানে হবে স্টুডেন্ট। এইটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই লাইনটা আমাদেরকে লিখতে হয়। প্রথমটা কি, ক্লাসের নাম। আমরা যেমন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল বানানোর জন্য আগে লিখতে হয় ইন্টিজার, তারপর ভেরিয়েবলের নাম। সো এইখানে যেহেতু আমরা একটা অবজেক্ট বানাইতে চাই, প্রথমে লিখতে হবে ক্লাসের নাম, ক্লাসের নাম স্টুডেন্ট, তারপরে অবজেক্টের নাম। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, যেমন নতুন অবজেক্ট বানাইছি তার নাম দিলাম আমি আবির, এবং এরপরে এই নিউ এর একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি, যেই ওয়ার্ডের আলাদা একটা মিনিং বা অর্থ আছে তাকে আমরা বলে থাকি কিওয়ার্ড। তাহলে নিউ, এরপরে আমরা এখানে লিখে রাখলাম স্টুডেন্ট ফার্স্ট ব্র্যাকেট, এটা আলাদা একটা মিনিং আছে। এইটুকু না লিখে আপনি যদি এভাবেও করেন, এই স্টুডেন্ট মাসুম এভাবে যদি ডিক্লেয়ার করেন এভাবেও হবে, বাট প্র্যাকটিসটা ভালো হচ্ছে এইভাবে করা। আমাদের আপাতত এইটা ইন ডিটেল জানার দরকার নেই, ঠিক আছে। এটার ক্ষেত্রে একটু কনসেপ্ট আছে যেটাকে কনস্ট্রাক্টর বলা হয়, এটা আমাদের দরকার নেই আপাতত। সো এই যে আবির নামে নতুন একটা আমরা হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েট করলাম, যদি ক্রিয়েট করি বা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট বানাইলাম। সো আবির ডট ওয়েভার দিয়ে রাখলাম আমরা ধরেন 30, এবং আবির ডট স্টুডেন্ট আইডি। এগুলো কখন সেট হয় স্যার, যে এই ভ্যালুগুলো স্যার কখন দিয়ে দেয়? এইগুলো হচ্ছে আপনি যখন ভর্তি হন তখন আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাকে রেডি করা হয়। এখন সেমিস্টারের রেজাল্ট যখন চেঞ্জ হয় বা রেজাল্ট যখন আপনি ভালো রেজাল্ট করেন তখন ধরেন এই 30-এর পরিবর্তে এবার দিল 40, কখনো ধরেন 30-এর পরিবর্তে দিয়ে রাখলো 5%, এবার দিয়ে রাখলো 5। সো এই ব্যাপারটা আসলে ওই আইটি সেট করে দেয়। কিন্তু আমরা যেই কাজটা করি, আমরা যেমন অ্যাকাউন্টসে গিয়ে যখন আমার আইডি বলি, আমার পেমেন্ট কত টাকা আমার কাছে পাই সেটা বের করে দেয়। আমি যখন আইডি বলি তখন আমার কাছে রেজাল্ট আমি দেখতে পাই। আমি যখন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করি, আমরা যেটা করতে পারি, সরি, যদি হচ্ছে আমরা এই আইডি দিয়ে রেজাল্ট দেখতে পারি, তাও দেখেন আপনার মোবাইল থেকে আপনি যদি আপনার বন্ধুর প্রোফাইলে বা বন্ধুর আইডিতে লগ ইন করেন, ঠিক আছে, বন্ধুর আইডিতে যখন লগ ইন করেন তখন বন্ধুর রেজাল্ট দেখতে পান। আবার আপনি যদি আপনার নিজের আইডিতে লগ ইন করেন তখন নিজের রেজাল্ট দেখতে পান। এই যে টোটাল ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটাই কাজ করে কিভাবে, এই যে আমরা যখন নির্দিষ্ট অবজেক্টের মাধ্যমে যে কোনো মেথডকে কল করি তখন ওই অবজেক্টের জন্য আমরা রেজাল্ট দেখতে পাই, ওই অবজেক্টের জন্য আমরা পেমেন্ট দেখতে পাই। যেমন ধরেন আপনাদের সিস্টেমটা যেভাবে কাজ করে 225001 কথার কথা 505, এইটা যার রোল, ও যদি অ্যাকাউন্টসে যায় তখন এই রোল ডট এই পেমেন্ট ক্যালকুলেশন এই মেথডটা কল হয়। মানে কি, তখন আপনি ওই সিস্টেমের মধ্যে বা ও তখন ওর সফটওয়্যারে দেখতে পায় এই রোলের পুরো পেমেন্ট হিস্ট্রি কত। বা আপনি যখন আবার আপনার সিস্টেমে রেজিস্ট্রেশন করে আপনার রেজাল্ট দেখতে চান তখন সেইম ভাবে যেই কাজটা হয়, এইখানে এসে এই আইডি ডট রেজাল্ট ক্যালকুলেশন মেথডটা কল হয় এবং আপনি আপনার রেজাল্ট দেখতে পারেন। সো এটা যদি কল হয় তাহলে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারেন। সো আমরা মেইনলি যে সফটওয়্যারগুলো ইউজ করি বা যেই কাজগুলো আমরা দেখে থাকি রেগুলার সচরাচর, এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো কাজ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে। বলেন কোনো কনফিউশন? কোনো সমস্যা আছে স্যার এখানে? স্যার একটু ওভারভিউ আরেকবার দিতেন স্যার থেকে। অবশ্যই আবার হ্যাঁ, আবার একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো মিস করা যাবে না। আমি প্রথম থেকে ক্লাস শর্ট ওভারভিউ টেনে যাই। প্রথমত
আমরা ক্লাসের প্রথমে যেটা দেখতেছিলাম যে আমাদের যেই হেডার ফাইলটা ছিল, কোথায় হেডার ফাইলটা ছিল? হেডার ফাইলটা ছিল হচ্ছে আমাদের ওই হেডার ফাইলটা হচ্ছে studio.h। এই হেডার ফাইলটা ছিল সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা যখনই সি প্লাস প্লাসে আসি তখন এখানে নতুন একটা হেডার যুক্ত হয়, যেটাকে আমরা বলি bit/std/c++.h, মানে এটা হচ্ছে সি প্লাস প্লাসের হেডার। এবং সি প্লাস প্লাসের জন্য একটা নতুন লাইন লিখতে হয় ইউজিং নেম স্পেস std। এরপরে ইন্টিজার মেইনের পরে যা যা করছি আগে আমরা, ওই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ইফ এলস ইউজ করা, কিংবা হচ্ছে আপনার সুইচ মানে ইফ এলস ইউজ করা, ফর লুপ ইউজ করা, ফাংশন লেখা, এই সব জিনিসপত্র সিতে যা ছিল সি প্লাস প্লাসেও আছে। সি এর সাথে সি প্লাস প্লাসের পার্থক্য হচ্ছে কি, এই ক্ষেত্রে প্রোগ্রামটা লিখতে হইলে প্রোগ্রামের পরে আগে ডট সি লিখতাম, এখন লিখতে হবে ডট সিপিপি, নাম্বার 1। নাম্বার 2, হেডার ফাইলের নামটা চেঞ্জ হয়। নাম্বার 3, একটা নতুন লাইন অ্যাড হয়, যেটা হচ্ছে এই যে ইউজিং নেম স্পেস std। আর ভিতরে যা আছে বাকি সব সেম। এখন তাহলে স্যার সি প্লাস প্লাসের সাথে সি এর পার্থক্য কি? সি প্লাস প্লাস কি হয়েছে? সি প্লাস প্লাস আসলে একটা এক্সটেনশন আর সি এর। তো সি এর সাথে এখানে নতুন কিছু টপিক অ্যাড হয়েছে। তো মেইনলি যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট, যেটাকে একসাথে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই জন্য আমরা সি কে যেভাবে বলতাম স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, এইখানে এই সি প্লাস প্লাসকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আমরা নর্মালি এখানে আমরা 4টা টপিক দেখব, যে এর বেসিক কি, মানে এর আলটিমেটলি কিভাবে কাজ করে, এরপর ক্লাস কি, অবজেক্ট কি, এগুলো কাজ করে কিভাবে, আর এর দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে পলিমরফিজম আর একটাকে বলা হয় ইনহেরিটেন্স। তো টোটাল আমরা এই 4টা টপিকই মেইনলি সি এর সাথে সি প্লাস প্লাসের যে কমন জায়গা, এরপরে মানে সি প্লাস প্লাসের নতুন এই 4টা জিনিস আমরা দেখব। তো প্রথমেই আসলাম যে তাহলে এই ক্লাস এবং অবজেক্ট কি। ক্লাস আসলে একটা ধারণা বা একটা টাইপ, যেমন আমরা বলি মিডল ক্লাস। মিডল ক্লাস বলতে কিন্তু কোনো মানুষ পড়ে না। মিডল ক্লাসকে একটা কনসেপ্ট, যে এরা আসলে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করে, এটা দিয়ে খরচ করে, এদের একটা মাস শেষে এদের চলাফেরায় কষ্ট হয়ে যায়, এই একটা কনসেপ্ট। তাহলে দেখেন, আমি যদি বলি আমি মিডল ক্লাস, আপনি যদি বলেন আপনি মিডল ক্লাস, তাহলে আপনি কে? মিডল ক্লাস হচ্ছে একটা ক্লাস, সমাজের একটা নির্দিষ্ট স্থান, এবং এদের যেগুলো রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে তাদের অবজেক্ট। যেমন আপনি একজন অবজেক্ট, আমি যদি বলি আমি মিডল ক্লাস, আমি একটা অবজেক্ট। তাহলে আমি যখনই বলবো আমি মিডল ক্লাস যে জায়গাটা আছে তাদের একটা অবজেক্ট, তখন আমার ওই ক্লাসের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। কারণ একটা বৈশিষ্ট্য কি, এদের ইনকাম কম, তাহলে আমার ইনকাম কম হইতে হবে। এদের মাস শেষে টাকা থাকে না, তাহলে আমার এটা থাকতে হবে। সো ব্যাপারটা এরকম যে আমরা এই ক্লাসের ভিতরে যেই সকল ক্লাসের ভিতরে আলটিমেটলি থাকতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফাংশন, বা যেটাকে আমরা সিতে এই ফাংশনকে, যেটা আমরা সি প্লাস প্লাসে বলতাম, সিতে বলতাম ফাংশন, এইটাকে আমরা সি এর ক্ষেত্রে মেথড বলি। মানে যেটাই মেথড ওইটাই ফাংশন, যেটাই ফাংশন ওইটাই মেথড, একই জিনিস। আমরা এক এক সময় এক এক নামে ডাকি আর কি। সো একটা ক্লাসের ভিতরে কি থাকতে পারে? অনেকগুলো ভেরিয়েবল এবং কিছু মেথড, ঠিক আছে? সো এই যেমন ধরেন স্টুডেন্ট ক্লাস, মানে উত্তর ইউনিভার্সিটি তাদের সিস্টেম বানানোর সময় একটা ক্লাস বানাইছে, সেটা কি স্টুডেন্ট। এবং স্টুডেন্ট হইতে হলে কি কি থাকবে? তার একটা আইডি থাকতে হবে, তার একটা নির্দিষ্ট সিজিপিএ থাকতে হবে, তার একটা পেমেন্ট পোর্টাল থাকে। আবার স্টুডেন্টের পেমেন্ট ক্যালকুলেশন করার জন্য একটা ফাংশন আলাদা ওরা লিখে রাখছে, যেটার নাম পেমেন্ট ক্যালকুলেশন। রেজাল্ট ক্যালকুলেশন করার জন্য রেজাল্ট ক্যালকুলেশনের ফাংশন আছে। আবার স্টুডেন্টের একটা নির্দিষ্ট ওয়েবার থাকে, সেটা 5%, 10% বা 0% যাই হোক না কেন। সো যখনই এখন আপনি আসলেন ভর্তি হইতে, তো একটা ক্লাস বানায় রাখছে, একটা সিস্টেম বানায় রাখছে। আমি যদি সহজ ভাষায় বলি, ও একটা ফর্ম বানায় রাখছে। ওই ফর্মের ভিতরে আমি বিভিন্ন ইনফরমেশন দেই, যেই ফর্মটা বানায় রাখছে আপনার ভর্তি হওয়ার জন্য, ওইটা হচ্ছে একটা ক্লাস। এবং আপনি আপনার ইনফরমেশন যখন লিখলেন, এই ইনফরমেশনগুলো হচ্ছে অবজেক্ট। বলেন এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা? স্যার ইন্ট ফ্লোট এগুলো তো ভেরিয়েবল না? স্যার বলুন। স্যার আইএনটি ফ্লোট এগুলো তো ভেরিয়েবল না একটা ইয়ার? হ্যাঁ, এইগুলো তো ভেরিয়েবল, এইগুলোর মধ্যে তো এইগুলো তো হচ্ছে যা আগের কনসেপ্টে বলছি সেইই। আর স্টুডেন্ট আইডি এটা যে এটা তো ধরেন ইয়ে হয় না, বোল্ড হয় না, এটা কি হিসেবে কাজ করতেছে?
আচ্ছা, স্টুডেন্ট আইডি কি? স্টুডেন্ট আইডি হচ্ছে এই মাসুমের জন্য স্টুডেন্ট আইডি যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু হচ্ছে 501। আর একটু ভালোভাবে খেয়াল করেন, আবির অবজেক্টের জন্য স্টুডেন্ট আইডি যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু কত? 509। মানে আবিরের স্টুডেন্ট আইডি 509, আবার মাসুমের স্টুডেন্ট আইডি 501। এইটা একটা ক্লাসের ভেরিয়েবল এবং অবজেক্টের ভেরিয়েবল ব্যাপারটা কি? আমি এই ক্লাসের জন্য নতুন অবজেক্ট বানাইতে পারি না। ধরেন মাসুমের জন্য স্টুডেন্ট আইডি 501 হইলে আরেকজনের জন্য স্টুডেন্ট আইডি অন্য হবে না। তো এইটাই আমার বেসিক সি বা বেসিক কনসেপ্টের সাথে সি প্রোগ্রাম, সি প্লাস প্লাসের বা ক্লাস অবজেক্টের মেইন পার্থক্য। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ক্লাসের কোটি কোটি অবজেক্ট হইতে পারে। যেমন ধরেন উত্তর ইউনিভার্সিটি যখন আপনারা ভর্তি হলেন তখন আপনাদের এই যে 25-এর স্প্রিং এর যে ব্যাচটা, এই ব্যাচটাকে বা 51 ব্যাচ বলুক বা 251 ব্যাচ বলুক, যেই ব্যাচ বলে 46 বলুক, তাহলে 46 ব্যাচ হচ্ছে একটা ক্লাস এবং আপনারা যতজন ভর্তি হয়েছেন সবাই এক একটা ওই ক্লাসের অবজেক্ট। এখন একটা ক্লাসের মধ্যে যা যা লেখা থাকবে ওই অবজেক্টের ওই সকল বৈশিষ্ট্য থাকতে হবে। ক্লাসের মধ্যে যদি বলা হয় থাকে যে একটা ক্লাস এই একটা স্টুডেন্ট আইডি থাকবে, তাহলে আপনি যে অবজেক্ট আপনার একটা স্টুডেন্ট আইডি থাকবে। ক্লাসের মধ্যে যদি বলা থাকে যে সিজিপিএ থাকবে, তাহলে সকল অবজেক্টের একটা নির্দিষ্ট সিজিপিএ থাকবে। সো আলটিমেটলি এই যে একটা ক্লাস বানাইছি, এই ক্লাসে বিভিন্ন অবজেক্ট বানাইতেছি, এই জিনিসটাকে আমরা একসাথে বলতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং এইখানেই কনসেপ্টটা হচ্ছে ক্লাস আর অবজেক্টের। স্টুডেন্ট আইডিতে তো কল করতেছি যে ইন্টিজার এর ভিতরে ক্লাসের ভিতরে, মাসুমটা কই কল করতেছি? আচ্ছা, এইটা তো জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা লিখলাম, এটা কনফিউজ হওয়ার কিছুই নাই। আমরা কল করতেছি তো যে মাসুমের নাম ধরেই, মাসুমের অবজেক্ট বানাইছি কি নামে? মাসুম নামে। নর্মালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের অবজেক্টটা বানানো হয় এরকম আইডি ধরে, ও ধরেন 251000405। আপনি যখন ভর্তি হন তখন আপনাকে আপনার জন্য এই নামে অবজেক্টটা বানানো হয়েছে। তো আপনাকে যখন কল করা হয় তখন তখন আর এটা থাকে না, এটা জাস্ট বোঝানোর জন্য দিছি। তখন আমরা পেমেন্টের জন্য এইভাবে লিখে দিই, এই আইডি, এই যে 251 এই যে আইডি, সে পেমেন্ট করছে 1200 টাকা। এই আইডির হচ্ছে সিজিপিএ হচ্ছে 00, কারণ সে মাত্র ভর্তি হয়েছে। এই আইডির ওইবার হচ্ছে 40। এরপরে যখন হচ্ছে আমি রেজাল্ট দেখতে চাই সিস্টেমে যায়, তখন এইটা কল হয় পিছনে, এই আইডির রেজাল্ট ক্যালকুলেট করো। আবার যখন আমি অ্যাকাউন্টসে যাই তখন হিসাব করে এই আইডির পেমেন্ট ক্যালকুলেট করো। সো এই যে ব্যাপারটা, এই জন্য আমরা যখন ভর্তি হই তখন আমাকে একটা আইডি অ্যাসাইন করা হয়, যেইটা আসলে এই নামে আসলে অবজেক্টটা ওই সিস্টেমের মধ্যে ক্লিয়ার করা হয়। এই জন্য আমি যেই দিন মোটামুটি ভর্তি হই ওই দিন থেকে একদম সর্বশেষ দিন পর্যন্ত আমি যা যা করি ভার্সিটিতে, এর অ্যাগেইনস্টে দরকার কি আইডিটা। আমি রেজাল্ট কিভাবে দেই, এই আইডি সি এর রেজাল্ট এত, 401 এর রেজাল্ট হচ্ছে 30, 402 এর রেজাল্ট হচ্ছে 40, 403 এর রেজাল্ট হচ্ছে 25, 404 অ্যাবসেন্ট 0 পাইছে। সো এই যে টোটাল জিনিসটা, সো এই টোটাল জিনিসটাকে মেনটেন করার জন্য আমরা এই কাজটা করে থাকি। স্যার এটা এখানে কি প্রথমে ক্লাসে স্টুডেন্টটাকে কল করে না? প্রথম স্টুডেন্টে কল করে না, ক্লাস ধরে স্টুডেন্টের অবজেক্ট বানানো হয়। মানে যখনই এই লাইনটা লিখছি, এই যে এই লাইনটা লিখছি এইখানে, বা ধরেন এই যে এই লাইনটা লিখছি, এখানে আমি ডিক্লেয়ার করতেছি যে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট বা একজন স্টুডেন্টকে আবির। যদি ঘুরাই ফিরে যেটাই বলি না, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট আবির কিংবা একজন স্টুডেন্টকে আবির। সো প্রথমত আপনি যখন উত্তর ইউনিভার্সিটিতে আসেন, আপনি ভর্তি হওয়ার পর আপনাকে ওই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে আগে রেজিস্ট্রেশন করাই আমরা যেটাকে বলি। সো আপনাকে আলটিমেটলি একজন স্টুডেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে প্রথম কাজ। স্যার একজনই কোশ্চেন করতেছেন, অন্য কেউ কোশ্চেন করতেছেন নাকি? কনসেপ্ট বুঝে ফেলছেন? এটা খুবই জরুরি কনসেপ্ট। এবং আপনারা এই যে সিস্টেমগুলো আমরা সবাই ইউজ করি, যা যা আছে আমাদের, ঠিক আছে, বড় বড় সিস্টেম যেগুলো বলেন, আমরা ব্যাংকে যে রেজিস্ট্রেশন করি, ব্যাংকও চলে এভাবে ক্লাস অবজেক্ট এই আকারে। আমি যখন ব্যাংকে রেজিস্ট্রেশন করি তখন ওই ব্যাংকের ক্লাসের অবজেক্ট হই আমি।
এই জন্য দেখবেন ব্যাংকে গেলে নির্দিষ্ট কিছু ইনফরমেশন দিয়ে আমার রেজিস্ট্রেশন করতে হয়। কারণ কি, ওই ক্লাসের ভিতরে বা ওই ফর্মের ভিতরে যা যা লেখা আছে ওইগুলাই সিস্টেমে এন্ট্রি দেওয়া হয়। এবং যখনই আমি ব্যাংকে কোনো কিছু হিসাব করতে যাই বা জানতে চাই, আপনি বলে না কিন্তু আপনার ছবিটা দেখান, বলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস কত, যেটা আপনার এই ভার্সিটির ক্ষেত্রে আইডি। সো ওইটাই আপনার এই নামেই আপনার অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে ওই ক্লাসের মধ্যে। তো ব্যাংকিং যে সিস্টেম ওইটা আসলে একটা ক্লাস বানায় রাখছে। আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ওই অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে আমার অবজেক্ট নাম্বার বা আইডি। বুঝতে পারছি স্যার। স্যার সি কি শেষ করে দিয়েছেন না? আজমির স্যার শুনতে পারি স্যার সি প্রোগ্রামিং সি কি শেষ করে দিয়েছেন? হ্যাঁ, সিতে যে টপিকগুলো আছে ওইটা শেষ হয়েছে, এটা তো আমরা লাস্ট ইয়াতেই বললাম। স্যার আমরা তো আসলে কন্টিনিউয়াসলি ক্লাস করতে পারি না, বা নর্মাল স্টার্ট শুরু থেকে করতে পারি না। আমরা কি ধরুন নতুন নিউ বেছে বা কোনো জায়গায় কি এটা ক্লাস করার সুযোগ পাবো না? আচ্ছা, এই ক্লাসের এই যে সিতে যতটুকু যা পড়াইছিলাম এটা একটা শর্ট রিভিউ আছে কয়েকটা টপিক ছাড়া। এটার ভিডিওটা কালেক্ট করে আমি আপনাদেরকে ক্লাসরুমগুলোতে পোস্ট করে দিব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের কাছে যে রেকর্ডিংটা আছে এটা একটা ড্রাইভে আপলোড করেন, যে কোনো একজন প্লিজ। দরকার হয় যেই মানে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সবগুলা মানে আপনারা একজন একটু হেল্পটা করেন, আমি একটু বলি, এটা খুবই ভালো হবে। একটা গুগলের ক্রিয়েট করেন, মানে ড্রাইভের লিঙ্ক, যেখানে আসলে আপনি এই যে HIJKL এই 5টা সেকশন আমার, মানে আমি ক্লাস নেই। সো বিভিন্ন ক্লাসে ধরেন আপনাদের ক্লাসে 4টা টপিক পড়ানো হয়েছে অনলাইনে, 2টা টপিক পড়ানো হয়েছে অফলাইনে, কিন্তু ওই 2টা টপিক আবার অন্য কোনো ক্লাসে হয়তো অনলাইনে পড়ানো হয়েছে। সো আপনারা এই 2টা বা সেকশনগুলো মিলায় আপনারা দেখেন একটা অনলাইন ক্লাস রেকর্ডিং এর জায়গা, যেখানে আসলে সবগুলো ক্লাসেরই টুকটাক রেকর্ডিং আছে সবগুলো টপিকের। ওটা যদি কালেক্ট করতে পারেন সবারই প্রিপারেশন নিতে সুবিধা হবে। আপনারা কিন্তু এই শুক্রবারের পরের শুক্রবারে পরীক্ষা, আপনারা পড়ালেখা আগে করেন কিংবা না করেন, এই শুক্রবার থেকে পরের শুক্রবারের মধ্যে আপনারা সবাই টুকটাক পড়ালেখা করবেন, যেহেতু ল্যাব ফাইনাল, যেহেতু ফাইনাল পরীক্ষা। সো এইটা যে কোনো একজন একটু দায়িত্ব নিয়ে এই লিঙ্কটা যদি একটু রেডি করে আমাকে দিতে পারেন, তাহলে আমি চেক করে বলবো যে এখানে সব টপিক আছে বা এটাকে অ্যাড করো। তারপরে আপনাদের সব ক্লাসে শেয়ার করে দিলে সবাই একটু বেনিফিটেড হবে। যেহেতু আমরা ভার্সিটিতে ভর্তি হয়েছি, ভার্সিটিতে যে একটা মানে ভার্সিটিতে না, মানে টোটালি একটা কথা আছে যে শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? তো ভার্সিটির ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলায় যাই পড়ছি যে আমাদের নোট লুকায় রাখি, ভার্সিটির ব্যাপারটা আসলে অন্য। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা কিছু করলে আপনি সবার সাথে শেয়ার করবেন, বা অন্য কেউ একটা নোট বানাইলে সে এটা আপনাদের সবার সাথে শেয়ার করবে, এইটাই হচ্ছে ব্যাপার। সো যদি কেউ একজন পারেন এটা একটু হেল্প করলে সবার জন্য উপকার হবে স্যার। বুঝতে পারছি স্যার। জি স্যার। স্যার এখানে জি স্যার। অবজেক্টের বিষয়টা হচ্ছে মানে আর এখানে অবজেক্টের বিষয়টা হচ্ছে মানে একদম মানে বিস্তারিত ইয়া করা, মানে কোনো কিছুর ইয়া করা, মানে একদম বিস্তারিত ভাবে ইয়া হ্যাঁ, করা। মানে ক্লাস যে ব্যাপারটা, ক্লাসের কিন্তু কোনো অস্তিত্ব নাই স্যার। জি স্যার। ক্লাস হচ্ছে একটা আইডিয়া বা একটা, যেমন আমি নর্মালি বলি, আপনারা কোথাও যদি একটা ফর্ম ফিল আপ করতে যান তাহলে ফর্মটা তো ফাঁকা থাকে, ওইখানে কি বলা থাকে কোন কোন জায়গায় কি কি থাকবে। তখন আপনি যখন আপনার ইনফরমেশন দিয়ে লেখেন ওইটার একটা ভ্যালু আছে, বাট একটা ফাঁকা ফর্মের তো ভ্যালু নাই। সো ওই যে ফর্মটা টানানো থাকে, এই ফর্মটা আসলে কি একটা ক্লাস। এবং আপনি, আমি, আরেকজন যখন আমরা নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে নিজের ইনফরমেশন দিয়ে এই ফর্মটাকে ফিল আপ করবো, তখন আপনি যখন আপনার ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ফিল আপ করছেন ওটা হচ্ছে আপনার অবজেক্ট। যখন আমি একটা ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ফিল আপ করলাম তখন ওটা হচ্ছে আমার অবজেক্ট। সো এই যে অবজেক্ট মানেই হচ্ছে আমার ইনফরমেশন যখন একটা ফর্মে দিয়ে রাখতেছি সেটাকে আমি বলতেছি যেটা আমার অবজেক্ট বা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। বুঝতে পারছি স্যার। জি স্যার। আচ্ছা, যতটুকু বুঝছি কালকে আমাদের একটা ক্লাস আছে, আবার পরে শুক্রবারের আগে আমাদের অপর একটা অনলাইন ক্লাস আছে। এটা এরপর যদি দরকার হয় কোনো টপিকে প্রবলেম থাকে সেটা তো আমি আবার বুঝাই দিব। কিন্তু আপনাদের দেখেন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওই অ্যাসাইনমেন্টটা আপনারা আজকে পারবেন না, কারণ আর ছোট্ট একটা টপিক আছে ওই যে পলিমরফিজম বলো, ওইটা আমি আপনাদেরকে পড়াইতে পারি নাই। কালকের ক্লাস আমি আসলে ওই 2টা টপিকই দেখাই দিব,
সো এরপরে আপনার ওই অ্যাসাইনমেন্টটা যদি নিজেরা একটু সলভ করতে যান তাহলে আসলে এই টপিক দুইটা বুঝতে পারবেন ভালোভাবে। স্যার অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট ডেট তো দিচ্ছেন কালকে স্যার। কালকে দিছি, আপনাদের জন্য এটা বাড়াই দেবো, টেনশন করার কিছুই নেই। ওকে ওকে স্যার। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, অনেকের হয়তো আবার 9:30 থেকে ক্লাস আছে। স্যার কালকে ভাইবা আছেন আপনার মনে হয়? হ্যাঁ, ফিজিক্যাল